জয় হিন্দ বন্ধুরা। প্রথমে ভেবেছিলাম যে এই বিষয়টাকে নিয়ে কোনো ভিডিও বানাবো না, কিন্তু পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে এই বিষয়টাকে নিয়ে যেভাবে হাওয়া তোলা হচ্ছে বা এই সম্পূর্ণ বিষয়টাকে যেভাবে পরিবেশন করা হচ্ছে সেটা কতটা ভোগাস হতে পারে। কিছুদিন ধরেই বহু খবর উঠে আসছে যে ভিন রাজ্যে বাঙালিদের ওপরে, বিশেষত মুসলিম বাঙালিদের ওপরে কিভাবে অত্যাচার করা হচ্ছে। বিজেপি সুপ্রিমো তথা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে কিন্তু বলে গিয়েছে যে বাঁচতে হলে বিজেপিকেই চাই, কিন্তু তারপরেও ভিন রাজ্যে বাঙালিদেরকে কেনই বাঁচতে দেওয়া হচ্ছে না সেটার জবাব কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনোই দিলেন না। इस सज्जन को क्या तकलीफ है भाई? क्या तकलीफ है इनको? আর এইসব দেখেই কিন্তু অনুপ্রেরণার জ্যান্ত মূর্তি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য সমশ্রী নামের একটি প্রকল্প তুলে নিয়ে চলে এসেছেন। কেউ বাংলায় কথা বললে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তাকে কোথাও বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। আর যতক্ষণ পর্যন্ত এই কাজটা সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ যারা ফিরে এসছে তাদের হাতে 5,000 টাকা করে দেওয়া হবে। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী এবং ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ভর্তি করার ব্যবস্থা তারা যেন ইমিডিয়েট যোগাযোগ করে। মমতা ব্যানার্জির স্থাপকেরা মনে করছে এটা দারুণ একটা মাস্টার স্ট্রোক। নির্বাচনের আগে নরেন্দ্র মোদী কি একাই মাস্টার স্ট্রোক দিতে পারে? আমাদের দিদিও কিছু কম যায় না। তবে এই বিষয়টাকে মানুষের সামনে যেভাবে তুলে ধরা হচ্ছে বা এই সম্পূর্ণ বিষয়টাকে মানুষের সামনে যেভাবে দেখানো হচ্ছে সেটার ফলে কি আমাদের বাঙালি পরিযায়ী শ্রমিকরা আদৌ উপকৃত হবে? এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। সরকারি হিসাব বলছে যে পশ্চিমবঙ্গে প্রায় 22 লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে কাজ করতে চলে গিয়েছে, কিন্তু অনুমান করা হচ্ছে এই সংখ্যাটা প্রায় দ্বিগুণ। পশ্চিমবঙ্গ থেকে যারা বাইরের রাজ্যে কাজ করতে যায় তারা কিন্তু কেউ নিজের ইচ্ছায় বা নিজের শখে বাইরের রাজ্যে যায় না। তাদের বাইরের রাজ্যে যাওয়ার মূলত দুটো কারণ থাকে। প্রথম কারণ যে পশ্চিমবঙ্গে সেরকম তারা কোনো কাজ পায় না, এবং দ্বিতীয় কারণ যে পশ্চিমবঙ্গে যেটুকু কাজ বেঁচে রয়েছে সেই কাজগুলোর মজুরি কিন্তু অত্যন্ত কম। তাহলে বাইরে তারা যেখানে এত বেশি টাকা পাচ্ছে সেখানে শুধুমাত্র 5,000 টাকার জন্য তারা কেনই বা পশ্চিমবঙ্গে ফিরে আসবে? যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদেরকে উৎকর্ষ বাংলা প্রোগ্রামের মাধ্যমে প্রশিক্ষিত করে প্রত্যেককে তাদের যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া হবে, কিন্তু পরিযায়ী শ্রমিকেরা কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিশ্রুতিতে আদৌ বিশ্বাস করবে? বাংলার অন্যান্য পেশার মানুষদের প্রতি তৃণমূল সরকারের মনোভাব দেখে এবং এর পাশাপাশি নিজেদের বাস্তব বুদ্ধি এবং অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরে কি পরিযায়ী শ্রমিকরা কখনোই ন্যাড়া হয়ে আবার বেলতলায় যেতে চাইবে? আরো উন্নয়ন করে দেবো, আরো কর্মতীর্থ করে দেবো, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। এছাড়াও পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ এবং আবাস যোজনার দুর্নীতি দেখে এখন তো এটাও মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গে ফিরে আসা কোনো পরিযায়ী শ্রমিক কি আদৌ এই প্রকল্পের কোনো সুবিধা পাবে, নাকি একটি বিশেষ রাজনৈতিক দলের অনুপ্রেরিত সমর্থকেরা পরিযায়ী শ্রমিক সেজে এবং পরিযায়ী শ্রমিক সাজিয়ে এই টাকার হিস্সা তুলবে এবং কাটমানি খাবে। যেমনটা পশ্চিমবঙ্গের আবাস যোজনা প্রকল্পের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কিভাবে তেলা মাথায় তেল মাখানো হচ্ছে। যার বাড়ি তৈরির জন্য সত্যিকারের টাকাটার প্রয়োজন ছিল সে তো টাকাটা পায়নি, কিন্তু তার বদলে তৃণমূল নেতাদের বিলাসবহুল বাড়ির সামনে পাঁচিল তৈরি করার কাজে ব্যবহার হয়েছে এই আবাস যোজনার টাকা। এছাড়াও 100 দিনের কাজের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বহু নেতারা কিভাবে ভুয়ো শ্রমিক সেজে 100 দিনের টাকা মেরে দিয়েছে, এবং এর পাশাপাশি যেই শ্রমিকেরা সত্যি সত্যি 100 দিনের কাজটা করেছিল তাদের কাছ থেকেও কিন্তু তাদের অধিকারের টাকার একটা হিস্সা কাটমানি হিসাবে খেয়েছে বহু তৃণমূল নেতা। এখনো পশ্চিমবঙ্গের 4টি জেলা মালদা, পূর্ব বর্ধমান, হুগলি এবং দার্জিলিং, এই 4টি জেলাতে কিন্তু এখনো আদালতের নির্দেশে
100 দিনের কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে। তার কারণ এটা নয় যে এই 4টি জেলাতে 100 দিনের কাজের জন্য কেন্দ্র সরকার কোনো টাকা পাঠাচ্ছে না। এই 4টি জেলাতে শুধুমাত্র দুর্নীতির জন্য কিন্তু 100 দিনের কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে। এই 4টি জেলা নিয়ে দুর্নীতির জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই কেন্দ্র সরকারকে মাথা নিচু করে জরিমানা দিয়ে এসেছে। তারপরেও কিন্তু এখনো পর্যন্ত শুধুমাত্র দুর্নীতির দায়ে এই 4টি জেলার যারা মানুষেরা রয়েছে তারা 100 দিনের কাজ থেকে বঞ্চিত হচ্ছে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তাই পশ্চিমবঙ্গে কোনো কিছুই অসম্ভব নয়। এখানে অপরাধ করলে অপরাধীরা কোনো শাস্তি পায় না। আপনাদের সারদা কেলেঙ্কারির কথা মনে রয়েছে? তৃণমূল সরকার সদ্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর যে ঘটনার জন্য সারা পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে গিয়েছিল এবং যার জন্য তৃণমূল সরকারকে যথেষ্ট সমালোচিতও হতে হয়েছিল, সেই সারদা চিটফান্ডের মালিক সুদীপ্ত সেন এবং দেবযানী কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর তদন্তে প্রমাণের পর্যাপ্ত অভাবের জন্য আদালত থেকে বেকসুর খালাস পেয়ে গিয়েছে। সারদা এবং নারদা থেকে শুরু করে পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া একাধিক দুর্নীতিতে অভিযুক্ত নেতারা হয় এখন নিশ্চিন্তে তৃণমূলে বসে দাদাগিরি চালিয়ে যাচ্ছে, নয়তো নিজের পিঠ বাঁচানোর জন্য বিজেপি নামক ওয়াশিং মেশিনে নিজেদেরকে ধুয়ে তৃণমূলের দুর্নীতি নিয়ে সাধারণ মানুষকে জ্ঞান দিয়ে বেড়াচ্ছে। আপনাদেরকে জানিয়ে দিই যে পার্থ চ্যাটার্জি কিন্তু ইডির দাখিল করা মামলাতে অনেকদিন আগেই জামিন পেয়ে গিয়েছিল এবং বর্তমানে সিবিআই এর দাখিল করা মামলাতেও পার্থ চ্যাটার্জি জামিন পেয়ে গেল। এখন পার্থ চ্যাটার্জির গায়ের ওপরে হালকা পাতলা কিছু প্রাথমিকের মামলা লেগে রয়েছে। সম্ভবত সিবিআই এর অপদার্থতার জন্য সেগুলো খুব তাড়াতাড়ি কেটে গিয়ে এই বছরই দুর্গাপুজোর আগে পার্থ চ্যাটার্জি বহাল তবিয়াতে জেল থেকে বেরিয়ে আসবে এবং তারপর সকলের চোখের সামনে দিয়ে নাকতলা উদয়ন সংঘ পুজো কমিটির পূজা উদ্বোধন করবে। जो बातें लोग पहले नामुमकिन समझते थे उन्हें मुमकिन कर रही है। আমাদের দেশে যেখানে বিজেপি সরকার পরিচালিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর হাতে তদন্তের নামে রসিকতা হয়, সেখানে আমাদের দেশে 130তম সংবিধান সংশোধনের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেই নতুন বিল এনেছে, যেই বিলে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা যে কোনো মন্ত্রী যদি 30 দিনের বেশি জেলে থাকে তাহলে 31 নম্বর দিনে তার মন্ত্রিত্ব চলে যাবে। সেই বিলটি যদি আইনে পরিণত হয় তাহলে সেই আইনটিকে শুধুমাত্র যে বিজেপি বিরোধী দলগুলোকে দমনের জন্য ব্যবহার হবে সেটাই কিন্তু নয়, এর পাশাপাশি সেই আইনটিকে কিন্তু বিজেপির নির্বাচনী রাজনীতির ক্ষেত্রেও যে ব্যবহার করা হবে সেটা তো আশা করাই যায়। আপ ক্রোনোলজি समझ लीजिए। আমাদের দেশে এখন ন্যায় বিচার পাওয়া তো অনেক দূরের কথা, সঠিক তদন্তটাই প্রহসন হয়ে দাঁড়িয়েছে। ভিডিওটি শেষ করি একটি মজার ঘটনা বলে। কিছুদিন আগে দেখলাম যে আমাদের দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী নরেন্দ্র মোদী এবং বিজেপির বিরুদ্ধে ভোট চুরির একাধিক অভিযোগ করছে। তিনি বলছেন যে কর্ণাটকে বিজেপি কি করে ভুয়ো ভোটারদেরকে ভোটে জেতার কাজে ব্যবহার করেছে। এখন রাহুল গান্ধী যেই সময় এই ভোট চুরির মতো সেন্সিটিভ বিষয় নিয়ে অভিযোগ করছিল, সেই সময় উনি উনার পাশে বসিয়ে রেখেছিলেন আমাদের ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন। এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়।